দুর্দান্ত, ব্রিলিয়ান্ট, ফাটাফাটি, অনবদ্য, আসলে আপনি শব্দ হারিয়ে ফেলবেন। কারণ বাংলাদেশ আসলে যে ম্যাচটা এক এক সমতা টেনে ফার্স্ট হাফে বিরতিতে গিয়েছিল, সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ অতিরিক্ত সময়ে গোল করে আসলে জিতে নিয়েছে। এবং বুঝতেই পারছেন যে আসলে জেতার পরে এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল, দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন, ফুটবলাররা কিন্তু আসলে মাঠ প্রদক্ষিণ করেছেন। এবং আমরা সাধারণত যেটা দেখি যে বাংলাদেশে ক্রিকেটটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হয় যে ক্রিকেটের ক্রেজ অনেক বেশি, ফুটবলটা এখানে অনেকটা ডাইং, এটার নাকি এত বেশি ক্রেজ নেই। বাট আজকে যদি আপনি মাঠে থাকতেন, অবশ্যই আমি আপনাকে এটুকু বলতে পারি যে আপনার এই ভুল ধারণা ভেঙে যেত। এবং একজন ফুটবলার আসলে যখন দর্শকরা এই জয়টা উদযাপন করছিল, তার মধ্যে একজন ফুটবলার কিন্তু আসলে তার জার্সিটা ছুঁড়ে মেরেছিল, এবং সেই জার্সি নেওয়ার জন্য যে হুড়োহুড়ি শুরু হয়েছিল, সেটা দেখলে আপনি আসলে বুঝতে পারতেন যে কতটা আনন্দে উদ্বেলিত ছিল আসলে দর্শকরা। এবং আপনি আছেন খেলাযোগ ফেসবুক লাইভে, দিস ইজ মি রায়ান আহমেদ, এবং বাংলাদেশ বনাম মালদ্বীপ সেকেন্ড ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে বাংলাদেশ কিন্তু 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে মালদ্বীপকে। এবং বুঝতেই পারছেন যেহেতু বাংলাদেশ আসলে জিতে গেছে, একটা উচ্ছ্বাস আসলে সবার মধ্যে কাজ করছে। এবং জানিয়ে রাখি যে দ্বিতীয় গোলটা আসলে এসেছে অতিরিক্ত সময়ে, 90 মিনিটের পরে 7 মিনিট এক্সট্রা সময় আসলে দেওয়া হয়েছিল, এবং সেই সময়টা কাজে লাগিয়ে আসলে বাংলাদেশ গোল করে ফেলে। এবং আমরা আসলে আজকে ম্যাচের শুরু থেকে বলছিলাম বাংলাদেশের স্ট্রাইকারদের দুর্বলতার কথা, যে সব ঠিক আছে, শুধু গোল মুখে গেলে কেন যেন তারা আসলে গোল করতে ভুলে যান। এবং ফাইনালি কিন্তু আসলে যেহেতু 4-4-2 ফরমেশনে আমরা খেলি, ডায়মন্ড শেপে, এখানে কিন্তু আসলে প্রথাগত স্ট্রাইকার খেলানোর মতো খুব বেশি ইম্প্যাক্টফুল স্ট্রাইকার খেলার মতো স্কোপ থাকে না। সেক্ষেত্রে আসলে গোলগুলো দেখা যায় মিডফিল্ডাররা বা উইংয়ে যারা থাকেন তারাই আসলে করে থাকেন। সো আসলে সেকেন্ড গোলটাও এসেছে কিন্তু বাংলাদেশের মিডফিল্ডারদের কাছ থেকে। এবং দ্বিতীয় গোলটা যে করেছেন তিনি কিন্তু পাপন সিং, এবং তার জার্সি নম্বর 6, ওনার গোলেই আসলে বাংলাদেশ আবার ম্যাচে ফেরে। এই যখন অবস্থা, তখন আসলে আমার সহকর্মী খালিদ জামিলকে আমি অনুরোধ করব আমার সঙ্গে ফেসবুক লাইভে যোগদান করার জন্য। খালিদ, বাংলাদেশ ম্যাচটা জিতে গেল, যে ম্যাচটা আসলে দ্বিতীয়ার্ধেও আমরা যখন ম্যাচটা দেখছিলাম বাংলাদেশ একটার পর একটা আসলে মিস করে যাচ্ছিল, অনেকগুলো কিন্তু আসলে সুযোগ ছিল বাংলাদেশের এগিয়ে যাবার, এগুলো যখন মিস করছিল এবং আমরা মনে হচ্ছিল যে আবার বোধহয় এই ম্যাচটা ড্র হয়ে শেষ হবে, বাংলাদেশ হয়তো এই ম্যাচটা জিততে পারবে না, তারপরে আসলে শেষ মুহূর্তে যখন গোলটা হলো, কেমন লাগছে আপনার অনুভূতি আমি সবচেয়ে আগে জানতে চাইবো। অনুভূতিটা আসলে গোলটা উদযাপন করার যে একটা ভাষা, সেই ভাষাটা তো আমরা ভুলে যেতে বসেছি। কারণ আমাদের জাতীয় দলের জন্য আমরা গোল উদযাপন করাটা আমরা আসলে খুব বেশি অভ্যস্ত না বিষয়টাতে। আমরা গোল উদযাপন করি, আমরা হয়তো বা কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ বা ব্রাজিলের সমর্থক, কেউ যদি আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে চায় কেউ হয়তো পর্তুগালের সমর্থক, কেউ আবার ইংল্যান্ড বা অন্যান্য ইতালির সমর্থকরাও রয়েছেন বাংলাদেশে। কিন্তু আমরা বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপের সময় এবং ক্লাব বিশ্বকাপ, যখন ক্লাবের যে খেলাগুলো চলে সেটা সারা বছরই চলে, ফিফা বিশ্বকাপ আসে 4 বছরে একবার, সেই সময়টা বাদে যখন ক্লাব ফুটবল নিয়ে মাতামাতি করে যারা, তারা গোল উৎসব করতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ নিয়ে হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই নিয়ে তারা মাতামাতি করেন, কিন্তু নিজেদের দেশ, নিজেদের মাটিতে, নিজেদের দলের, নিজেদের ছেলেদের গোল উদযাপন করাটা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু নতুন অভিজ্ঞতা নয়, কিন্তু একেবারে বিরল অভিজ্ঞতা। এর বাইরে আসলে কোনো কিছু বলার মতন ভাষা খুঁজে পাওয়াটা মুশকিল। তার কারণ হচ্ছে যে উদযাপনটা খুব কম সময়ে ব্যবধানে বারবার আসে, অর্থাৎ একটার পর একটা গোল হয় একটা ম্যাচে, সেই উদযাপনটা তখন স্বাভাবিকভাবে বাদ ভাঙে। এবং আপনি দেখতে পাচ্ছিলেন যে সাধারণত আমরা লাস্ট ম্যাচটাও আমি কাভার করেছিলাম, সেই ম্যাচটাতে মোটামুটি ম্যাচ শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে পুরো স্টেডিয়াম এলাকাটা খালি হয়ে গেছিল, এবং যে কারণে কিন্তু আমাদের কাজও একটু দ্রুত শেষ হয়ে গেছিল। কিন্তু আজকে যেটা হয়েছে যে বাংলাদেশ 2টো গোল করেছে, এবং সেই 2টো গোলের পরে মানুষ উদযাপন করেছে এখানে প্রায় অনেকক্ষণ, এবং এখানকার যে ডিজে পার্টি চলছিল, এখানে মানুষরা উদযাপন করছিল, খেলোয়াড়দের সঙ্গে জার্সি বিনিময় হচ্ছিল। এই যে কালচারগুলো, এগুলো কিন্তু ফুটবলের শত শত বছরের ঐতিহ্য, এবং বাংলাদেশেও কিন্তু অনেক শত বছরের পুরনো ফুটবল ক্লাব রয়েছে যারা কিনা এখন সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে। সেই ক্লাবগুলোর কি ফ্যান বেজরাও রয়েছে, কিন্তু আমরা দেখি যে একটা অনেক বয়স্ক মানুষ যারা একসময় ফুটবল ভক্ত ছিল, তারাও সেই ক্লাবটাই সাপোর্ট করছে। আমরা দেখি যে আমরা পাশ্চাত্যে দেখি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের সমর্থকরা বাবা সমর্থন করেছে বলে তার সন্তানও রিয়াল মাদ্রিদকে সমর্থন, জেনারেশনাল একটা সাপোর্ট বলি। হ্যাঁ, জেনারেশনাল সাপোর্ট। সে কখনো বার্সেলোনা সমর্থক হতে পারে না, কারণ সে রিয়াল মাদ্রিদের সমর্থক দেখে বড় হয়েছে। এই যে কালচারগুলো, এই কালচারগুলো কিন্তু স্থিমিত অবস্থায় বাংলাদেশের ভেতরেও রয়েছে। আপনি এইখানে যে মানুষগুলো খেলা দেখতে এসেছেন, তার মধ্যে নিয়মিত যদি আপনি ফুটবল খেলা দেখেন, হয়তো বা পুরো স্টেডিয়ামে অনেক সময় লিগে দেখবেন যে 10 থেকে 12 জন দর্শক। আপনি পরের ম্যাচে আসেন লিগের, সেখানে কিন্তু ওই 10 থেকে 12 জন দর্শকের ভেতরে 5 জন আপনার কমন পড়বে, কারণ ওই মানুষটা কিন্তু প্রায় প্রতিদিনই আসছেন ফুটবল খেলা দেখতে, দেখার ওই হ্যাবিটটা।
সেই অভ্যাসটা রয়েছে এবং একই সঙ্গে তারা কেউ আবাহনী সমর্থক, কেউ মোহামেডানের সমর্থক, এবং সেই অভ্যাসবশত তারা তাদের পূর্বপুরুষের রেশ ধরে তারা কিন্তু মাঠে এসে খেলা দেখেন। এই বিষয়টাগুলো বাংলাদেশের ফুটবলের ক্রেজটা কিন্তু স্তিমিত অবস্থায় রয়েছে এবং সেই স্তিমিত অবস্থাটা স্ফুলিঙ্গ হিসেবে যখন সামনে আসে আমরা সেই সময়গুলোতে দেখি যে সেটা দারুণভাবে সামনে আমাদের চলে আসে। আমরা দেখি বাংলাদেশের ন্যাশনাল টিম জয়লাভ করলো, মালদ্বীপের মতন একটা দল যাদের কিনা একেবারে ভঙ্গুর অবস্থা ফুটবলে, তাদের বিপক্ষে জেতার পরও বাংলাদেশের মানুষের ভেতরে যারা খেলা দেখতে এসেছে যে উন্মাদনা আমরা দেখেছি সেটা মনে হচ্ছে যে বিশ্বকাপ জয়ের উন্মাদনার মতো, এবং সেই উন্মাদনা, প্রতিটা গোলের উন্মাদনা, সেই উন্মাদনাগুলো কিন্তু আমরা দেখেছি যে একদমই টপ ক্লাস একটা দেশ যেন অনেক বড় কিছু জিতে ফেলেছে এরকম একটা উন্মাদনা। এবং খালিদ, আমরা দেখছিলাম যখন দ্বিতীয়ার্ধে গোলগুলো মিস হচ্ছিল তখন মানুষের মধ্যে যে উত্তেজনা বা আসলে হতাশাটা যে কেন গোলটা হচ্ছে না সেটাও কিন্তু দেখার মতো ছিল। এবং আমরা লাস্ট ম্যাচটাতে যখন বাংলাদেশ হেরে যায়, মালদ্বীপের কাছে হারটা একেবারেই প্রত্যাশিত ছিল না। সেটা হয়তোবা অনেক ইকুয়েশন টেনে আপনি হয়তোবা বোঝানোর চেষ্টা করবেন যে না, হারতেই পারে, কারণ মালদ্বীপ র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে, মালদ্বীপ বাংলাদেশের চেয়ে ভালো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পেরেছে ফুটবলে, বাংলাদেশের চেয়ে মালদ্বীপকে জেতাই স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি যেটা সিচুয়েশন সেটা অনুযায়ী বা অনেক সময় অনেক কিছু ফলো করলেও বোঝা যায় যে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জেতাটা উচিত ছিল এবং সেই জেতাটা বাংলাদেশ পারেনি। তারপরেও কিন্তু এই দলটার উপরে আস্থা হারায়নি মানুষ। আমরা ধারণা করেছিলাম যে এই ম্যাচটাতে হয়তোবা খুব বেশি দর্শক আসবে না, কারণ প্রথম ম্যাচটাতে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে, দ্বিতীয় ম্যাচটাতে হয়তোবা তারা আরও বেশি মলিন পারফরমেন্স দেখাবে, কারণ আগের ম্যাচটায় হেরে যাওয়ার কারণে মানসিকভাবে সেই উদ্দীপনাটা প্রথম ম্যাচের মতো থাকবে না। কিন্তু সেই বিষয়টা আমরা দেখিনি, তারা চেষ্টা করে গেছে শেষ পর্যন্ত। সেই কারণে ফুটবলারদেরকে আমরা আসলে সাধুবাদ দিতে চাই যে একটা পরাজয় আসলে সব কিছু শেষ করে দেয় না, তারা কামব্যাক করতে পারে। এবং সাধারণ যারা দর্শকরা রয়েছে তারাও কিন্তু তাদের ফুটবলারদেরকে ছেড়ে যায়নি। আজকে আমরা দেখছিলাম যে কি পরিমাণ উন্মাদনা, তারা প্রথম ম্যাচের হারটা ভুলেই গেছে, তারা উদযাপনে মেতে গেছে এবং আলটিমেটলি সেই বিষয়টাই কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের সামনের দিনগুলোতে আরও বেশি উজ্জীবিত করবে বলে আমরা প্রত্যাশা করতে পারি। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট, তিনি আজকেও এখানে ফুটবলারদেরকে উজ্জীবিত করার জন্য কিন্তু হাজির হয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টারদের একজন তামিম ইকবাল খান, তিনি এখানে এসে হাজির হয়েছেন। এর আগে আমরা নুরুল হাসান সোহানকে দেখেছি, তিনি আমাদেরকে বলেছেন যে প্রায় সময় তিনি চুপি চুপি গ্যালারিতে এসে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখেন। বাংলাদেশের ফুটবলে কিছু নেই, আমরা প্রতিদিনই নিউজ করছি যে কিছু নেই, এই ফুটবল দিয়ে কিছু হবে না, প্রতিদিনই হতাশার গল্প। আমরা ফুটবলারদেরকে যতটা চিনি তার চেয়ে বেশি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরকে বেশি চিনি। সবাই কর্মকর্তাদের চেহারা মুখস্থ, গণমাধ্যমে বলি কিংবা সব জায়গাতে বলি, ফুটবলারদের চেহারা চিনি না, তাদের পারফরমেন্সের স্ট্যাট আমরা জানি না। আমরা জানি না যে তারা কবে কোন গোলটা করেছেন, কে কোন ক্লাবে খেলে কিংবা খেলে না, কে ক্লাব পাচ্ছে না, এই খবরগুলোতে কাটতি খুব বেশি নেই। কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা সাধারণ মানুষ যাদেরকে দেখছি তারা কিন্তু ফুটবলটাকে ঠিকই ভালোবেসে এই ফুটবলারদের সাথে রয়ে গেছেন। এবং যারা ফুটবলটাকে ভালোবাসেন তাদের ভেতরে যে তারকারাও রয়েছেন, তারাও কিন্তু সেই তারকা খ্যাতিকে সাথে নিয়েই তারা ফুটবলের মাঠে এসেছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আনতে হয় না, তারাও কিন্তু এসে হাজির হন, খেলা দেখেন, খেলোয়াড়দের উৎসাহিত করেন সাধারণ দর্শক হিসেবে। এবং বাফুফে প্রেসিডেন্টের কথা বলছিলাম যে প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পরে যে উদ্দীপনা কাজ করার কথা, সেই উদ্দীপ্ত করার যে বিষয়টা, আমরা সবাই আসলে হতাশ হয়ে পড়েছিলাম যে প্রথম ম্যাচটা হেরে যাওয়ায় আসলে মালদ্বীপের বিপক্ষেও কিছু হবে না, সেক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার যে সুযোগটা ছিল সেটার বদলে হয়তোবা কমে যাবে। সেই বিষয়টা যখন সামনে আসলো তখনই আমরা দেখলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল কিন্তু নিজে হতাশ হননি, হয়তোবা হয়েছেন সেটা প্রকাশ করেননি, তিনি মাঠ ছেড়ে সাথে সাথে চলে গেছেন, তার পরিকল্পনা নিয়ে বসেছেন। এবং একই সঙ্গে পরদিন সকালেই কিন্তু আমরা টিম হোটেলে যেতে দেখেছি তাকে এবং খেলোয়াড়দের সঙ্গে পার্সোনালি তিনি মিট করেছেন। এখন তিনি হচ্ছেন বাফুফের বসের অধীনে খেলোয়াড়রা খেলছেন, এখন বস হয়তো বা বকাঝকা করতে পারেন তা তিনি হেরে গেছেন, কিন্তু সেই বিষয়গুলো আসলে ছিল না। উজ্জীবিত করার যে কাজটা একজন সাবেক খেলোয়াড় হিসেবে নিজের কোনো পরামর্শ যদি তাদেরকে থেকে থাকে সেটা তিনি একেবারে ক্লোজ ডোর আলোচনায় দিয়েছেন। এবং সেই আলোচনার পরে প্লেয়াররা যে উজ্জীবিত হয়েছে সেটা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের কাছ থেকে কোনো একটা আশ্বাসের কারণেই হোক বা তার সহমর্মিতার কারণেই হোক, তিনি যে সবার পাশে রয়েছেন সেই বিষয়টার কারণে একটা এনরিচমেন্ট হয়েছে ফুটবলে, সেই বিষয়টা যে কারণেই হোক না কেন ফুটবলাররা যে উজ্জীবিত হয়েছেন, অ্যাটলিস্ট প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর তারা যে মিয়ে যায়নি, তারা যে আত্মবিশ্বাস হারায়নি, সেই বিষয়টা কিন্তু মাঠে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো খেলে ফেলেছে, বাংলাদেশ এখন আর্জেন্টিনা লেভেলের একটা দল হয়ে গেছে সেটা মোটেও নয়, কিন্তু নিজেদের পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়া,
নিজেদের অর্জনকে ছাড়িয়ে নতুন কোনো অর্জনের দিকে যাওয়া, সেই বিষয়টা কিন্তু সামনে চলে আসে এবং সেই অর্জনটা করতে পারা। আজকে তারা হয়তোবা 2-1 গোলে জিতেছে, কিন্তু সামনে হয়তোবা আরো বড় ব্যবধানে সাউথ এশিয়ার দেশগুলোকে তারা হারাতে পারবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। কিছুক্ষণের মধ্যে হয়তো ফ্লাড লাইট অফ হয়ে যাবে, আমরা যতক্ষণ লাইট আছে আমরা আলোচনাটা মনে হয় চালিয়ে যেতে পারি। ঠিক আছে, আপনি যেটা বলছিলেন খালিদ, যে বাংলাদেশের মানুষের ফুটবল ওন করার যে ব্যাপারটা, আমি কিন্তু যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ব্যাপারটা একটু জানিয়ে রাখা উচিত। গত ম্যাচে আসলে আমি এবং খালিদ ছিলাম এই ম্যাচে, এবং গত ম্যাচে যখন বাংলাদেশ হেরে যায় তখন যে পরিমাণ দর্শক ছিল, হেরে যাওয়ার পরেও কিন্তু আজকে যে দর্শকরা এসেছেন আরো বেশি সংখ্যক দর্শক ছিল, এবং সাপোর্টটা কিন্তু আরো বেশি লাউড ছিল, আরো বেশি ক্লিয়ার ছিল। অর্থাৎ ফুটবল যে দিন শেষে আমাদের আসলে প্রাণের খেলা, তার কিন্তু প্রমাণ আরেকবার। এবং ফুটবলের কথা যেহেতু আসলে বলছিলাম, যে আমরা যারা ক্রিকেট ফ্যানও আছি হয়তো ভাবি যে আচ্ছা ক্রিকেটাররা কি করেন, আমরা কিন্তু প্রায় সময় দেখতে পাই যে জাতীয় দলের গা গরম করার জন্য ক্রিকেটাররাও কিন্তু আসলে ফুটবল খেলেন। সো দিন শেষে আসলে ফুটবল কিন্তু একটা জায়গা দখল করে আছে আমাদের জীবনে। আমরা যেমন বলছিলাম দর্শকদের কথা, আজকে দ্বিগুণ সাপোর্ট নিয়ে কিন্তু তারা এসেছেন, তাদের কারণে কিন্তু আসলে আমাদের ফুটবলাররা আরো বেশি উজ্জীবিত ছিলেন। প্রথমার্ধে যখন বাংলাদেশ আবারও প্রথম ম্যাচের মতো একেবারে প্রথমেই গোল খেয়ে আসলে পিছিয়ে গেল, সেখান থেকে আবার ফার্স্ট হাফে আসলে ব্রেকে যাওয়ার আগেই একটা গোল করে সমতায় ফেরা, কিংবা আবার অতিরিক্ত সময়ে গোল দিয়ে ফেরা, এই দৃশ্যগুলো কিন্তু আসলে আমরা বেশিরভাগ দেখতে পাই ইউরোপিয়ান ফুটবলে, যে একটা কামব্যাক হয়। রিয়াল মাদ্রিদের মতো টিম, কিছু টিম আছে যারা হচ্ছে এরকম কামব্যাক করে। সো এর পিছনে কিন্তু একটা বড় কারণ থাকে হচ্ছে হোম টিমের সাপোর্ট। এবং বাংলাদেশিরা আমরা যে আসলে ফ্যান হিসেবে ফুটবল পছন্দ করি, ভালোবাসি এবং ফুটবলকে ওন করি, ধারণ করি, তার প্রমাণ কিন্তু এটা যে আসলে প্রথমার্ধে এবারও আসলে যখন আমরা গোল খেয়ে পিছিয়ে গেলাম, তারা কিন্তু এক মুহূর্তের জন্য আসলে সাপোর্ট করা বাদ দেননি। আপনি কথা বলছিলেন তাবিদ আওয়ালের, আমি বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ যখন আসলে এই দুটো ম্যাচ খেলার জন্য 1 নভেম্বর থেকে হচ্ছে ক্যাম্প শুরু করে, তার কিছুদিন পরে কিন্তু আসলে বাকি ফুটবলাররা যোগ দিয়েছিলেন চ্যালেঞ্জ কাপ থেকে খেলে এসে ভুটানের। এবং সেই সময় কিন্তু আসলে বাংলাদেশের ফুটবলের যে নতুন কমিটির সভাপতি আছেন তাবিদ আওয়াল, উনি কিন্তু এসে আসলে উজ্জীবিত করে গেছিলেন, এবং পুরোটা সময় কিন্তু আসলে উনি ছিলেন এবং থাকার চেষ্টা করেছেন বাংলাদেশের ফুটবলারদের সাথে। সো এই যখন অবস্থা, এবং উনি যেভাবে আসলে বাংলাদেশের ফুটবলকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, এবং তার অক্লান্ত একটা পরিশ্রমে কিন্তু আসলে আমরা বুঝতে পারছিলাম যে আজকেও আসলে খেলোয়াড়রা মোটিভেটেড ছিলেন। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে একটা জয়, শুধুমাত্র আমরা মাঠে যা দেখি তার আসলে একটা, আমরা অনেক কিছুর আসলে বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু ঘটে যায়, যেগুলো আমরা আসলে রিফ্লেকশনটা দেখতে পাই মাঠে। সো তাবিদ আওয়াল এবং তার কমিটির জন্য শুভকামনা রইল। আজকের মতো খেলা যুগের ফেসবুক লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। রায়হান আহমেদ, দিস ইজ মি রায়হান আহমেদ সাইনিং অফ ফ্রম কিংস এরেনা।